This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. 5-7 বছর ধরে প্রস্থেটিক্স আজকে লোকে জানে কলকাতার লোকেরা, কিন্তু ওটা ধরো আমাকে যদি সুযোগ দেওয়া হতো আরো 10 ইয়ার্স এগো, মানে অলমোস্ট 15 to 17 ইয়ার্স বিফোর উই ক্যান মেক আওয়ার প্রস্থেটিক্স এন্ড অল। আমি এটা বুঝলাম যে তারা হয়তো একটা সময় আমার থেকে এটাই আশা করছিলেন যাতে আমি এই জিনিসটা পাই কোনো একদিন, মানে এত শুভেচ্ছা সত্যি বলছি এর আগে আমি কখনো পাইনি। বেশ অন্যরকম একটি মুহূর্ত, এবং জেনারেলি আমরা ইন্টারভিউ করে থাকি একটা বেশ সুসজ্জিত একটা ঘরের মধ্যে, বা যেরকম জেনারেলি আমরা বসে থাকি, আড্ডা হয়। তবে আজকের আড্ডাটা বেশ অন্যরকম, এবং অন্যরকম এই কারণেই কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কলকাতার একজন মেকআপ আর্টিস্ট। ভীষণ গর্ব হচ্ছে। সঙ্গে এই মুহূর্তে সোমনাথ দা রয়েছেন। সোমনাথ দা, কংগ্রাচুলেশনস সবার আগে। কি ফিলিংস হচ্ছে এখন? নিশ্চয়ই একটা মিক্সড ফিলিংস হচ্ছে, মানে আনএক্সপেক্টেড নিশ্চয়ই একটা মোমেন্ট। হ্যাঁ, মানে ভালোই লাগছে আর কি, মানে সবাই ইয়ে করছে, কনভেস্ট করছে, ভালো লাগছে। অ্যাওয়ার্ড তো ভালো লাগে, কিন্তু তার সাথে দায়িত্বও তো থাকে, দায়িত্বটাও বাড়ছে। তো এই যে যখন প্রথম সাজানোর কাজ চালু করলে, মানে যখন তুমি যেমন কিছুক্ষণ আগে তুমি বলছো তুমি বাংলা অনার্স এর স্টুডেন্ট, সেখান থেকে মেকআপে আসা, এবং তারপরে আস্তে আস্তে এই যে প্রস্থেটিক মেকআপ নিয়ে কাজ শুরু হওয়া, এবং তারপর আজকে তো যে ঘটনার জন্য আজকে প্রত্যেক মিডিয়ার লোকজন আজকে তোমার কাছে একটা ইন্টারভিউ এর জন্য ফোন করছে, একটু বলো তো সেই জার্নিটা, যদি ছোট্ট করে যদি একটু কিছু মনে শেয়ার করা যায়। দেখো, আমি 94 থেকে স্ট্রাগল করছি। আমার বাবা কস্টিউমে ছিলেন, ড্রেসার যাদের বলো, তোমার দাদুও ছিলেন, থার্ড জেনারেশন আমার। তো বাবা কখনো চাইতেন না যে আমি ইয়েতে আসি, কস্টিউমে আসি, কারণ আমি ছবি আঁকতাম। বাবা বলতেন যে তোর মেকআপে আসা উচিত, তুই মেকআপে স্ট্যান্ড করবি। তো সেখান থেকে ওইখানেই আমার ইন্সপিরেশন। এবং একটা টাইমে আমি বলেছিলাম না, ইন্ডাস্ট্রিতে বাবাকে দেখেছি দিনের পর দিন 3 বছর 2 বছর করে বসে থাকতে, তো কি করে চলবে। তো সেই সময় বাবা বলেছিল যে না, তুই ইয়েতেই আয়, মেকআপে আয়। এবং একটা টাইমে যেটা হয় যে সাংসারিক চাপ, বাবাও অসুস্থ হয়ে পড়েন, কাজ করতে পারছিলেন না। সেই সময় আমার ইন্ডাস্ট্রিতে আসা, সেটা হচ্ছে আমি 94 HS পাস করে যাওয়ার পরেই সাথে সাথে আমি চান্স পাই। এবং 2 বছর ঘুরতে হয়, যেটা মানে বাবা আছে বলে বা কেউ আছে বলে তো না, আমাদের তো একটা রুলস আছে, ইউনিয়ন আছে। তো সেখান থেকে একটা মানে ঠিক প্রসিডিওর করে আমি 96-এ অ্যাকচুয়ালি ফার্স্ট সুযোগ পাই। এবং আমার যার কাছে আমি ফার্স্ট, তাই তিনি আমার গুরুজি সুব্রত সিনহা, ওনার কাছে আমি ফার্স্ট মেকআপ শিখি। এবং প্রাথমিকভাবে আমার ফার্স্ট ডে ফার্স্ট কাজ ছিল ঋতুদার 52 এপিসোডেতে। আচ্ছা, হ্যাঁ, 52 এপিসোডেতে ফার্স্ট আমি অভিষেক চ্যাটার্জি এবং জুন মালিয়াকে আমি ফ্লোরে অ্যাসিস্ট করি মেকআপের দিক দিয়ে। এবং তারপরে সাথে সাথে ঠিক পরের দিন আবার সুজিত গুহর মনের মানুষ বলে, তখন বুম্বাদা ঋতুদি দুজনের একটা শুট চলছিল। তো আমার গুরুজি আমাকে ওখানে নিয়ে যান। তো এরকম ভাবে করতে করতে আর কি চলা। আমি ঠিক 2000-এ নিজে নিজে কাজ শুরু করি। তারপর আর এই প্রস্থেটিক্স এর ব্যাপারটা হচ্ছে, যখন আমি 96-এ প্রথম চাচি 420 দেখলাম, তখন আমার মনে হয়েছিল যে কলকাতাতে যদি এটা আসা যায়। তো তখন পড়াশোনা শুরু করলাম কি ধরনের মেকআপ। তখন প্রথম জানতে পারলাম যে এটা প্রস্থেটিক্স। প্রস্থেটিক্স এর মানে অর্ধেক লোক জানে না। প্রস্থেটিক্স হচ্ছে জাস্ট আর্টিফিশিয়াল লিম্ব। আমরা যখন কারো কোনো ধরো অ্যাক্সিডেন্ট হলে, অ্যাম্পুটেড হয়ে গেল হাত পা, তো তাদেরকে এক্সট্রা হাত লাগানো, পা লাগানো, এগুলো ডক্টররা করে দেন, প্রস্থেটিক্স তারাই করে দেন। তো মেকআপেও কিন্তু সেই জিনিসটা, যে কাউকে এক্সট্রা নাক দিয়ে বা উঁচু করে বা কোনো কিছু আর্টিফিশিয়ালি তৈরি করে ফিক্স করে রিয়েল করে দেওয়া, দ্যাট ইজ কল প্রস্থেটিক্স। ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি আরো মনে হলো যে কলকাতাতে, তখন আমি পড়াশোনা শুরু করলাম। সেই সময় বেশিরভাগই মোস্ট অফ দ্য পিপলস আমাকে এনকারেজের থেকে ডিসকারেজ বেশি করেছিল। তারা বলতো এটা করে কি লাভ, কেন করবি, এখানে পয়সা দেয় না, এখানে জিনিস পাওয়া যায় না। তো আমার সবসময় মনে হয়েছিল যে পয়সা পাওয়াটা তো বড় কথা নয়, আমার শিখতে বা জানতে দোষ কোথায়, বা আমি জেনে রাখলে একদিন তো কাজে লাগবে। আমার সবসময় মনে হয়েছিল যাতে কলকাতাতে এই জিনিসটা আনা যায়, যেটা বিদেশিরা করে। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় শিল্পীরাও বলতো ইয়ার কি চলে, এই তোরা তো পারিস না, তোদের এই তো বোম্বের থেকে আর্টিস্ট আনা হলো। আমার তাই জন্য মনে হয়েছিল কোথাও যেন বোম্বের থেকে এই আনা ব্যাপারটা বন্ধ করতে হবে, এবং আমাদের বাংলার ছেলেরা যাতে কাজ করতে পারে, আমরা যাতে কাজ করি আমাদের বাংলা ছবিতে, আমাদের যে ফিলিংস আছে সেই ফিলিংসটা দিয়ে যাতে আমরা কাজ করতে পারি, সেটা করব। তো তখন আমি বিভিন্নভাবে শুরু করলাম, এবং নিজে যে রোজগারটা করতাম ফ্যামিলির চাহিদা পূরণ করার পর আমি পুরোটাই বই কেনা। এর জন্য আমাকে একজন পাঞ্জাবি ভদ্রলোক, প্রদীপ মাথারো,
উনি আমাকে কিন্তু সাহায্য করেছেন বিভিন্ন রকম বই, তিনি তখন একটা স্কুটিতে করে বাইকে করে আর কি জিনিসপত্র আমাকে, ওনার সাথে ফার্স্ট আলাপ করেন মমতা শঙ্কর আর কি। তো মমদি আমাকে ওনার সাথে আলাপ করালেন, আমি ওর সেকেন্ড কাস্টমার ছিলাম মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো আমি তখন বললাম যে ভাই কিছু বইপত্র পাওয়া যাবে, ও আমাকে কিছু জার্মান বই কিছু ইংলিশ বই এনে দিত, তোমার সেগুলোকে জার্মানগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে, যেহেতু আমার লিঙ্গুইস্টিক্স ছিল আমার এটা অসুবিধা হতো না অতটা, জার্মান ল্যাঙ্গুয়েজে কিছুটা করে জেনে এটার মানে কি ওটার মানে কি করতে করতে আমি পড়াশোনা স্টার্ট করে বিভিন্নভাবে, কিন্তু মেকআপ তখনও পর্যন্ত মানে মেটেরিয়াল এখানে পাওয়া যেত না। আচ্ছা, তো সেইটাকে আস্তে আস্তে আনার প্রবণতা, এবং সেটা যা পাওয়া যাচ্ছে না তার পরিবর্তে কি ইউজ করতে পারি সেটা আমাদের দেশীয় উপায়তেই। তো আফটার অল একটা টাইমে কিছু সিডিজ জোগাড় করে কিছু করে আমি নিজেকে গ্রুম করি, এবং সেটা করে মোটামুটি আজকে ধরো 5-7 বছর ধরে প্রস্থেটিক্স আজকে লোকে জানে, কলকাতার লোকেরা। কিন্তু ওটা ধরো আমাকে যদি সুযোগ দেওয়া হতো আরো 10 ইয়ার্স এগো, মানে অলমোস্ট 15 to 17 ইয়ার্স বিফোর উই ক্যান মেক আওয়ার প্রস্থেটিক্স অ্যান্ড অল। বাট তখন আমাদের ডিরেক্টররা ওই হার্টকে ফিল্মই করতো, বা হিরোরা ভাবতেও না যে এটা করা যেতে পারে বা ইয়ে নেই। এইটা অ্যাকচুয়ালি আমার সুযোগটা হচ্ছে সৃজিতদার হাত ধরে, থ্যাঙ্কস টু হিম, ফার্স্ট টাইম উনি আমাকে এই সুযোগটা দেন তোমার জুলফিকার মুভিতে, এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো। তার আগে আমি অনেকগুলো করেছিলাম, কিন্তু একটা ছবি আমার কপালেতে যেটা হয় যে কোনো ছবি রিলিজ হয়নি, মানে দুটো ছবি। এবং তখনও অবধি প্রডিউসাররাও কিন্তু কেউ মানে তোমার করতো না বিষয়টাকে, যে ভাবতেও পারেনি, বা ডিরেক্টররাও ভাবতো না, আর তার জন্য যে টাকাটা লাগে সেটাও তারা এফোর্ড করবে বলে ঠিক ছিল না। তো সেই সময় আমি এই মানে ভরসাটা জোগানোর জন্য এমন হয়েছে যে তোমার জুলফিকারেতেও জাস্ট আমাকে দেব আর নুসরাতের মেকআপের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। তো তখন সৃজিতদা আমাকে বলে যে সোমনাথ যিশুকে, কারণ সৃজিতদা তার আগে তোমার আরশিনগর বলে একটা অপারেশনের মুভিতে যিশুর একটা মেকআপ দেখে ওনার ভালো লাগে, তো উনি আমার সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, আমাকে বলেন যে আমি তোমাকে পুরো ছবিটা অফার করছি, করবে? আমি বললাম তো দাদা ডেট ক্লাস আছে, ও সেই সময় আর করতে পারলো না, যে কারণে আমি বললাম আমি তো যিশু আর আমি তো দেব আর রিয়ের মেকআপ করছি। তো বললো ঠিক আছে তুমি যিশুরটাকে অ্যাটলিস্ট একটু যদি করো। তো আমি তখন যিশুদাকে মানে ওই টাকাতেই, যেটা আমার ওই দুজনের জন্য ভাবা হয়েছিল, করে তো ওর খুব পছন্দ। ব্যাক টু ব্যাক ও আমাকে কিন্তু একের পর এক মানে ব্রেক দেয়। এক যে ছিল রাজা আপনারা দেখেছেন, যেখান থেকে লোকে জানতে পারলে যে হোয়াট ইজ প্রস্থেটিক্স কলকাতাতে হয়। এবং যারা আমাকে প্রথমে সুযোগ দেয়নি আমি কিন্তু তাদেরকে কখনো দায়ী করবো না, বিকজ অফ কারণ তখনও অবধি আমরা কিন্তু প্রুফ করে উঠতে পারিনি যে এটা আমরা পারি। কারণ একটা খুব দামি ফেস, একজন অ্যাক্টরের ফেস মানে হচ্ছে আমি মনে করি খুব দামি ফেস, কারণ সে সেই ফেসটার ওপর বেস করেই কিন্তু করে। তো সেইটা যদি সে কেন আমার উপর ভরসা করে ছাড়বে, বিকজ আমি মানে জাস্ট একটা উদাহরণ, আমি এটা নর্মাল MBBS যদি হয় আর আরেকজন যদি MD ডাক্তার থাকে, লোকে কি করবে? MDর কাছেই যাবে। তো সেটাই মানে আমি তো তখন নিজেকে প্রুফ করতে পারি, যতই আমি মানে করি বা প্রুফ করার সুযোগ পাইনি। সো যখন আমাকে সৃজিত মুখার্জি আস্তে আস্তে সুযোগ দিল, অরিন্দম শীল, কমলেশ্বর মুখার্জি এরা পরপর চাঁদের পাহাড় বা ভ্যারাইটি মুভিতে যখন পরপর আমাকে সুযোগ দেওয়া হলো, তখন অব্দি প্রস্থেটিক্স এর অতটাই না। কিন্তু আফটার জুলফিকার অ্যান্ড এক যে ছিল রাজার পর থেকে, তারপর গুমনামি জীবনের চাকা ঘুরতে শুরু করলো, তারপর থেকে আস্তে আস্তে প্রস্থেটিক্সটা নিয়ে প্রত্যেকের মধ্যে একটা হলো, এবং মোটামুটি আজকের দিনটা দেখতে পেলাম। প্রথম যখন অপরাজিতর অফার আসে এবং জানতে পারলে যে তোমাকে ওখানে প্রস্থেটিক্স মেকআপ করতে হবে, সত্যজিৎ রায়কে তৈরি করতে হবে, কি করে সেটা একটু বলো, কি কি মাথায়? কিছুই না, আমি সবার আগে মানে সবার থেকেও যেটা চাই সেটা হচ্ছে স্ক্রিপ্ট, যে কোনো আচ্ছা যে ধরনের মুভি করি, সে যদি 4 দিনেরও কোনো কাজ বলা হয় বা অনেক দিনের কাজ বা কোনো মুভি, তো প্রত্যেকে যারা মনে করেন তারা আমাকে স্ক্রিপ্ট দেন। তো আমাকে অনিকদা স্ক্রিপ্ট দিয়েছিলেন, এবং আমি তার ব্রেকডাউন করি যে এগুলো এইভাবে হবে, এগুলো হবে করে অনিকদাকে অনিকদা বলে ঠিক আছে আমরা একটা লুক সেটের মধ্যে যাই, যেটা বললাম যে প্রথমে অন্য একজন অ্যাক্টর ছিল, পরে সেটা জিতু। তো সবচেয়ে আগে আমি নেট থেকে পড়াশোনা শুরু করি যে সত্যজিৎ রায়ের যে এজগুলো কিরাম ছিল এবং কোথায় কোথায় তার কি ছিল। ওনার সবসময় জন্মগত মানে একটা টাইমের পর থেকে এখানের যে একটা বড় মোল ছিল, একটা বড় উঁচু মতো, সেটা পরবর্তীকালে আরও চেঞ্জ হয়, আরও মুখের খোদলাগুলো একটা টাইমের পর আসে। তো এইগুলো এবং নেট ঘেটে ঘেটে যতটা ছবি পেয়েছি সেই ভেবে ওনার সাথে টাইম লাইন মিলিয়ে আমি মেকআপগুলোকে সাজেস্ট করি। এবার মেকআপ হয়ে গেল, হওয়ার পরে যখন ফার্স্ট লুক ক্যামেরার সামনে আসছে, ফটোশুট হবে, লুক সেট হবে, কেমন ছিল রিয়াকশন মানুষের, সেটা মনে পড়ে? হ্যাঁ, আমি যেমন বললাম যে যেদিনকে আমি লুক সেট করছি সেদিনকে প্রচন্ড ভিড়ের ঘরের মধ্যে একটা কোণা দিয়ে
প্রচুর হ্যাঁ উ হচ্ছে, যেটা অনেক মেকআপ আর্টিস্ট পছন্দ করে না, আমিও করি না। প্রচুর কাজের মানে কাজের জায়গায় কথা বলা, তো সেখানে প্রচুর কথা হচ্ছিল। কিন্তু আফটার অল দেখলাম মেকআপটা করার পর যখন জিতুও ভিতরে গেল এবং ও যে অভিব্যক্তিগুলো দিচ্ছিল এরমভাবে ভ্যারাইটি রকমভাবে, তাতে পুরো অ্যাটমসফিয়ারটা একদম কুল হয়ে গেল, ঠান্ডা, পুরো এরিয়াটা গম গম করছে, মনে হচ্ছে খুব গুরুগম্ভীর কোনো এক ব্যক্তি এসে এখানে সত্যি হাজির হয়েছেন। এবং যখন ছবি উঠছিল অনেকটা ভ্যারাইটি ভাবে দেখছিলেন আর বলছিলেন বোধহয় স্যার এখানে এসে গেছেন, মানে জীবন্ত এসছে, এরকমভাবে সবাই এনকারেজ করছিল। আমি ভাবছিলাম যে এনকারেজ করছে ঠিক আছে, এবং আমারও মনে হচ্ছিল যে একটা পার্সেন্টেজ অবধি এগোতে পেরেছি, এরপর ছবিটা রিলিজ হবে, পাবলিক দেখবে, যদি তাদের ভালো লাগে নিশ্চয়ই ফিডব্যাক পাবো, কারণ এখন সমাজ মাধ্যম মানে সবাই তার ইয়েটা জানিয়ে দিতে পারে, আমরাও জানতে পারি। তো আমি সেই অপেক্ষায় ছিলাম। তো আফটার অল আপনারা সবাই জানেন যে অপরাজিত একটা টাইমে এসে অনেক মানে পাবলিকের শুভেচ্ছা পেয়েছে এবং ভালোবাসা পেয়েছে। তো টলিপাড়া থেকে কারা কারা শুভেচ্ছা জানাচ্ছে এখন? টলিপাড়াতে কেউ বাদ নেই, বুম্বাদা থেকে আরম্ভ করে সবাই, বুম্বাদা, জিতু কামাল, জিদ্দা, দেব বিদেশে আছে, দেব এবং রুক্মিণী দুজনেই ফোন করেছে, এবং আমার যত মেকআপের বন্ধু বান্ধব আছে, কস্টিউমের দিদিরা আছে, হেয়ারের কস্টিউমের দাদারা আছে, হেয়ারের দিদিরা আছে, প্রত্যেকে মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, এবং বিভিন্ন প্রডিউসার্সরা, এবং প্রত্যেকেই মানে আমি এটা বুঝলাম যে তারা হয়তো একটা সময় আমার থেকে এটাই আশা করছিলেন যাতে আমি এই জিনিসটা পাই কোনো একদিন। মানে এত শুভেচ্ছা সত্যি বলছি এর আগে আমি কখনো পাইনি, এবং এত ফোন, মানে প্রত্যেকে কেউ বাদ নেই মানে এখনো অবধি। সেলিব্রেশন হচ্ছে, সেলিব্রেশন কাজের মাধ্যমেই হচ্ছে, নিশ্চয়ই হবে। আচ্ছা, কাজই হচ্ছে বড় সেলিব্রেশন। আজকে তোমাদের এই সময়টাই করেই বার করলাম, এখনো বসে রয়েছে, আমি ওর কাছে খুব বেশিক্ষণ আটকাবো না। কাকে ডেডিকেট করছো এই মুহূর্তে? এই যে আমি আগেও বলেছি, কারণ আমি আমার বাবা চলে গেছেন, বাবা থাকলে খুবই খুশি হতেন আজকের দিনে, এবং আরজি করে যে নির্ভয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার এই দুজনের আত্মার জন্য আমি এই পুরস্কারটা ডেলিগেট করছি। বেশ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু তুমি শেয়ার করো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে পার্টিকুলারলি যারা মেকআপ আর্টিস্ট আছে, পরিশ্রম শেষ কথা, নিজের কাজ চুপচাপ করে যাও, একটা সময় ভগবান তিনি ঠিক দেখে নেবেন, তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে, এটাই আমার সোর্স। ভালো থেকো, আরো প্রচুর এরকম কাজ আসুক, আবারও এরকম ভাবে আড্ডা হোক, আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়ালে, কারণ খবর এখন এখানে।